ফাঁসি কি কার্যকরী হবে? শেখ হাসিনা তো দেশের বাইরে আছেন, আর আপনার শেখ হাসিনাকে আনার মতো এইটার কোনো পরিবেশ পরিস্থিতি এখনো আমরা দেখি না। আর ফাঁসি হওয়ার পরে তো আনার যে সুযোগ ছিল সেটি আরো বন্ধ হয়ে যাবে, কারণ ক্ষমতা পরিবর্তন হলে এই রায় যে পরিবর্তন হবে না এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যাদের আসলে মৃত্যুদণ্ড হচ্ছে তারা তো দেশের বাইরে, তাহলে অ্যাপিল কি হবে? আসামিরা তো পলাতক আছেন অবশ্য চৌধুরী আব্দুল আল মামুন, তিনি দেশে আছেন, তার 5 বছরের কারাদণ্ড হয়েছে, তিনি অ্যাপিল করবেন কিনা জানি না। কিন্তু যেই রায়টি খুব আলোচনা হচ্ছে, দেখলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড হলো, এবং চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি তার যাবজ্জীবন, দুঃখিত, তার 5 বছরের কারাদণ্ড হলো। আসামির প্রতিক্রিয়া, আসামির মানে ভুক্তভোগীর পরিবার আশা করছিলেন যে তার যাবজ্জীবন হবে অন্তত। কেমন মনে হলো আপনার কাছে রায়? শুনেন, আপনি অ্যাপিল কি হবে এই প্রশ্নের উত্তরে আমি বলি ফাঁসি কি কার্যকরী হবে। দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের কাছে অজানা, কারণ ফাঁসি তো এটা কার্যকরী, শেখ হাসিনা তো দেশের বাইরে আছেন, আর আপনার শেখ হাসিনাকে আনার মতো এইটার কোনো পরিবেশ পরিস্থিতি এখনো আমরা দেখি না। আর ফাঁসি হওয়ার পরে তো আনার যে সুযোগ ছিল সেটি আরো বন্ধ হয়ে যাবে, কারণ আপনি জানেন বিদেশে যখন একটা লোককে ফাঁসি দেওয়া হয় তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি হয়। আমরা ওইটা বলতে পারবো না যে উনি এখনই ইন্ডিয়া এখন আপনাকে দিয়ে দেবে। প্লাস যদি এই ফাঁসির কারণ থাকে তাহলে তো অন্য মানবাধিকার গ্রাউন্ডেও কিন্তু সেক্ষেত্রে আর ওনাকে আনতে পারবেন না। তো যদি ফাঁসি কার্যকরী না হয় তাহলে তো এপিলের প্রশ্নটা আসবে না, কারণ এটা ঠিকই যে এপিল করলে তো হবে, কিন্তু এপিল তো করার সুযোগ এখন প্রশ্ন আসবে না, কারণ ওনার রায় তো কার্যকরী হচ্ছে না। তাহলে আপনার এই পর্যালোচনা থেকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে মানে এই রায়টি নিয়ে আসামি পক্ষরা বলছেন যে এটি ক্যাঙ্গারু কোর্টের রায় হয়েছে, এটি সাজানো হয়েছে, প্রহসনমূলক হয়েছে, এটিকে প্রত্যাখ্যান করছেন, এবং এটিকে প্রতিশোধের বিচারও বলা হচ্ছে। যদিও চিফ প্রসিকিউটর এর আগেও বলেছেন, রায় প্রতিক্রিয়ার পরেও বলেছেন যে এটি কোনো প্রতিশোধের রাজনীতি না। আপনার কাছ থেকে আসলে শব্দগুলো খুব শক্ত শব্দ। আপনি কি মনে করেন এই রায়কে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ বলবার সুযোগ আছে? রায়ের যে প্রতিফলন, প্রথমত এই রায় কার্যকরী হওয়ার কোনো সুযোগ এখনো আমরা দেখছি না। সেকেন্ড হলো, রায়ের মাধ্যমে দুটো কাজ হবে। একটা হলো যারা বিশেষ করে এই সরকারের পক্ষের যারা শক্তি, যারা দীর্ঘদিন থেকে বলে আসছিলেন যে নির্বাচনের আগে আমাকে রায় দিতে হবে, নাইলে নির্বাচন হবে না, তাদের জন্য এইটা একটা সুবিধা হলো সরকারের জন্য যে আমরা তো রায় দিয়েছি, তাই না? এইটা একটা তাদের হাতিয়ার। আর একটা অন্যদিকে যেটা হবে সেটা হলো এই রায় দেওয়ার ফলে, এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল, সেটি আবার অনেকটা কমে যাবে। কারণ আপনি যখন জানেন যে ক্রাইসিস যখন পড়ে তখন সবাই ইউনাইটেড হয়ে যায়। এই জামাত ইসলাম বিএনপি আজকে যেভাবে তাদের অন্তর্দ্বন্দ্ব 5ই আগস্টে কিন্তু সেটা ছিল না, কারণ ওইটা তখন ক্ষমতাটার সামনে ছিল না। অর্থাৎ এই রায়ের মাধ্যমে দুইটা হবে, একটা হলো সরকার সমর্থক যারা আছেন তারা একটা টর্চ লাইট পাবেন, যেমন আলোর মধ্যে অন্ধকারে হাঁটতে গেলে একটা টর্চ লাইট লাগে, সাপোর্ট লাগে। ওনারা এটা বলতে পারবেন এই যে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে, এটা খুবই খারাপ লোক, সে তার দল কেউ কইরো না, এবং এইটা সে খারাপ কাজ করছে, বিচার হয়েছে, এইগুলো একটা ভাবা নেওয়ার চেষ্টা করবে তারা। এটা হলো একটা সাইড। আর একটা সাইড হলো যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের মধ্যে যে বিভেদ ছিল সেই বিভেদটা এখন দূর হবে, কারণ তারা ইন্টিগ্রেটেড হবে। তারা দেখবে যে তাদের দেয়ালে আর কোনো পিঠ থেকে গেছে। এই জায়গায় কিন্তু একটা রাজনৈতিক, আমি আর একটা আমার ব্যক্তিগত মতামত, আমি অ্যানালাইসিস করি এইভাবে যে রাজনৈতিক মামলায় কখনোই বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা যদি হয়, রাজনৈতিক মামলা এটাকে আপনি কেন বলবেন, ধরেন এটা কিন্তু রাজনীতিকে সূত্রপাত। তো আপনার এরশাদ মামলা না যে সে একজন মাস্তান সবাইকে খুন করছে, পরবর্তীকালে বিচার হলো, এবং পরবর্তীকালে এই হত্যা হওয়ার কারণে তাকে এই অপরাধের মধ্যে ফেলা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সূত্র ধরেই মামলা। অতএব এটাকে আপনাকে রাজনৈতিক মামলার বাইরে বলতে পারবেন না। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, কয়েকদিন আগে প্রধান বিচারপতি তার সেমিনারে বলেছেন যে বিচারকরা আপনারা যাই রায় দেন, কিন্তু রায়ের যে মানুষের আস্থা আছে কিনা, কতটুকু আস্থা, এটি খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন খালেদা জিয়ার যখন সাজা হয়েছে, বিএনপির কোনো লোক বিশ্বাস করে নাই যে এটা সাজা হওয়ার মতো মামলা। আজকেও শেখ হাসিনার যে ফাঁসি হলো, আওয়ামী লীগ সমর্থিত কেউ মনে করবে না যে এটা ফাঁসির কেস। তাহলে এইখানে আপনার রাজনীতি আছে, রাজনৈতিক বিতর্ক থাকবেই, এবং এই রায়টাও রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়বে, কারণ যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেই হিসাবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। এখানে অপরাধের বিষয়টা মানুষের মনে আসবে না। আপনারা যারা বিপক্ষে আছেন তারা হয়তো বলতে পারবেন, মিডিয়া আনতে পারবেন, কিন্তু যারা একটা পক্ষ তারা তাদের মনে ওই জায়গাটাই খাটবে, এটা রাজনীতির কারণেই করা হয়েছে। এবং এটি হলো, এবং বাংলাদেশে তো আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের 14 দল, এটা তো কম না, ফেলে তো দিতে পারবেন না আপনি।
এখন তো সম্ভবত অর্ধেক হয়ে গেছে। 5ই আগস্টে হয়তো 70-30 ছিল, কিন্তু এখন তো এটা বৃদ্ধি পেয়েছে। কাজে সেদিক থেকে এই রাজনৈতিক বিতর্ক চলবেই। এবং আপনি বলছিলেন যে এক মিনিট শেষ করি। একটা জিনিস আপনি মনে রাখবেন, এই আদালতে যাদের ফাঁসি হয়েছিল ওই সরকার থাকা অবস্থায় ফাঁসি কার্যকরী হয়েছে। সরকার পরিবর্তনের পরে ওই ফাঁসি সব খালাস হয়ে গেছে। না, সবাই আস্তে আস্তে সব, কেউ দুর্নীতিও করে না, খালাস হয় না, সব বের হয়ে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশের পরিস্থিতি যা হয়, এটিও আপনি মনে রাখেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এগুলোও যে ভবিষ্যতে পরিবর্তন হবে না, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। জি, আমি একটু আপনার কথা থেকে এই প্রশ্ন করি যে আগের রায়ের কথা আপনি বলছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যুদ্ধাপরাধীদের বিচার যেটি আওয়ামী লীগের আমলে হয়েছে সেটি আন্তর্জাতিক মানের হয়নি, কিন্তু এটি আন্তর্জাতিক মানের হয়েছে। আর আমাদের চিফ প্রসিকিউটরকে আমরা বারবার বলতে শুনেছি, আগেও বলেছেন, আজকেও রায়ের পরপরেও তিনি বলেছেন এটি কোনো প্রতিশোধের রায় না, আগেরটা আন্তর্জাতিক মানের হয়েছে, এটি হয় নাই, এটি আন্তর্জাতিক মানের হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ওই যে আপনাকে বললাম, আপনাকে রাজনীতি এসে গেছে, আপনাকে রাজনীতি এসে গেলে দুই পক্ষের রাজনীতিকে আপনাকে শুনতে হবে। যেমন জামাতে ইসলাম বলেছে, জামাতে ইসলামের প্রথম দাবি হলো যে তাদের অনেক নেতাকে এখানে হত্যা করা হয়েছিল এবং সেটা যুদ্ধ অপরাধ ছিল এটা। এবং সেইখানে ট্রায়ালটা ধরেন কত বছর থেকে হয়েছে, প্রায় 2 বছর ট্রায়াল চলে তারপরে সাজা হয়েছে। এবং সেখানে কিন্তু আপনার ধাপে ধাপে একদম অ্যাপিল বিভাগ রিভিউ পর্যন্ত যাওয়ার পরে তারপরে হয়েছে, তাই না? তো সেইটা যদি আন্তর্জাতিক মানের না হয়, আজকে 4 মাসের মধ্যে যে আপনি বিচার করে সাজা দিলেন, সেটা কিভাবে আন্তর্জাতিক মানের হলো? প্রশ্ন করি, আপনি বলছেন 4 মাসের মধ্যে বিচার করে সাজা দেওয়া হলো। আমরা চিফ প্রসিকিউটর তাজুল আলম তিনি গেল 30 আগস্ট একটা বক্তব্যে বলছেন, আমি কোট করি তাকে, আগামী নির্বাচিত সরকার জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেজন্য তাড়াহুড়া করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। এই যে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে কারণ আগামী সরকার আসার পর তারা বিচার চালিয়ে নেবে কিনা, অগ্রসর করবে কিনা, এই অনেক বেশি হ্রাস করাটা কোনোভাবে আপনি যেহেতু 4 মাস সময়টা বললেন, এটি কি কোনো একটা প্রশ্ন তোলার কারণ? শুনেন, আপনার ইতিহাস এবং ঘটনা এটা যে যাই বলুক না কেন, সব সময় আপনার জীবন্ত, কেউ এটাকে খণ্ডন করতে পারে না। এই যে কথাটা বলেছেন, এই কথাটা ওনার কথার সঙ্গে আরো কয়েকটা কথা যোগ করেন, সেটাও আপনারা দেখেন। প্রথমত হলো এনসিপি বলছেন শাস্তি না হলে নির্বাচন হবে না, আমরা বিচার দেখতে চাই। বিশেষ করে তাদের মূল সোর্স হলো এখন আপনার যারা আহত নিহত হয়েছেন তারা হলো তাদের মূল পলিটিক্যাল সোর্স, তাদেরকে সামনে রেখেই তারা কাজটা করেন। এবং সেই আমরা শাস্তি না দেখলে তারা মনে করছিল যে বিচারটা হয়তো আরো দেরি হবে, তাহলে তারা ওই অজুহাতে তারা কিন্তু এটাকে লিঙ্গার করতে পারতেন পলিটিক্যাল গেমটা। এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, এটা তো ফেলে দিতে পারেন না। এবং জামাতও তাই বলছে, সংস্কার বিচার, সংস্কার তো একটা অর্ডিন্যান্স করে দিয়েছেন, তার সংস্কার তো ফাইনাল হয়ে গেল, তো বিচারটা হইলেই তো নির্বাচন হতে পারে। আর ডক্টর ইউনূস সাহেব তো নির্বাচনের ব্যাপারে কমিটেড, কারণ হলো উনি জানেন যে এই নির্বাচনের মাধ্যমে ওনাকে পার্লামেন্টে রেটিফাই করতে হবে। কোনোভাবে রেটিফাই যদি না হয় সেটা তার জন্য একটা রিস্ক হবে। এই জন্য উনি নির্বাচিত কে হবেন তার কাছেই তাকে যেতে হয়েছে, কারণ তার কিন্তু দেখেন তার ক্ষমতার উৎস হলো ছাত্ররা, এনসিপি। সে এনসিপি কে তৈরি করেছেন, কিন্তু আলটিমেটলি আর উনি এনসিপির পক্ষে থাকতে পারেন নাই, উনাকে কিন্তু তারেক জিয়ার কাছে যেতে হয়েছে, কারণ নেক্সট ইলেকশনে পার্লামেন্টে বিএনপি আসবে। অর্থাৎ বিএনপি যদি তাকে রেটিফাই না করে তাহলে ওনার রেটিফাই হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কিন্তু সেই কারণে গিয়েছেন, এবং সেখানে বিএনপির সঙ্গে তার কমিটমেন্টও রাখতে হবে, নির্বাচন দিতে হবে। তো নির্বাচন দিতে গেলে এখন বাকি কি? সব রাজনৈতিক দলকে যদি আপনাকে আস্থায় আনতে হয়, বাকি হলো একটা বিচার। এবং এই বিচার তো উনি শুধু আপনার চিফ প্রসিকিউটর বলেছে তা না, তো এটা তো তথ্য উপদেষ্টা বলেন, অন্যান্য অনেকেই বলে দিয়েছে যে আগামী আইন উপদেষ্টা তো একবার ঘোষণা দিয়েছেন আগামী এত তারিখের মধ্যে বিচার শেষ হবে, এবং এটা সবাই বলে আসছে। অতএব সেই টার্গেটে বিচারকরা একটা তারিখের মধ্যে ছিল যে এত ভাবে সবাই বলা হচ্ছে, বিচারকরা ধরেন সবাই কি স্বাধীনভাবে এখন কাজ করতে পারবে? এই বিচারকরাই যদি ধরেন, আজকে আমি শুধু একটা উদাহরণ দেই, জাস্ট একটা ফর দ্য সেক অফ, এই বিচারকরাই যদি আজকে বলতো শেখ হাসিনাকে খালাস দেওয়া হলো, এই ভবন কি থাকতো? এই ভবন তো থাকতো না। তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরেন বিচাররাও যে স্বাধীনভাবে সবকিছু করতে পারছে সেটা তো আমাদের কাছে এখনো স্পষ্ট না। এখন এই বিচার করার ক্ষেত্রে বিচারকরা যখন তাড়াহুড়ো করলেন,
প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনার তাড়াহুড়ো করবেন সেখানে কিছু ভুল থাকবে। আপনি যখন বাসা থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন, হয়তো আপনার চাবিটা রেখে যাবেন, তাই না? এবং ওই যে আপনার চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল যে উনি যা যা বলছেন সবগুলোই কথা সত্য। এবং আপনি তাড়াহুড়ার বিষয়টা আরেকটা আমি উল্লেখ করি, সেটা আমি কিছু আজকে আমি ডিবিসিতে বলেছি, সেটা হলো ধরেন আপনারা খেয়াল করেছেন কিনা ট্রাই বৃহস্পতিবারে ছিল গভর্নমেন্টের আর্গুমেন্টের লাস্ট ডেট। সেই আর্গুমেন্ট কে কে করেছে? প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল, তিনজনে 3 দিন করে প্রায় আর্গুমেন্ট করেছেন, 3 দিন 2 দিন করে 8-9 দিন আর্গুমেন্ট করেছেন। তার এগেইনস্টে জবাব দিবে কে? আপনার গভর্নমেন্টের পক্ষে যে লয়ার নিয়োগ করা হয়েছে, তাই না? স্টেট ডিফেন্স বৃহস্পতিবারে ওই আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আমি দেখেছি সেখানে বললো যে এইটা আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, এতগুলো আর্গুমেন্ট হয়েছে, 1 সপ্তাহ সময় আমার দরকার। এবং বৃহস্পতিবারে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা রোববারে পারবো না, সুপ্রিম কোর্টের একটা প্রোগ্রাম আছে, সোমবারে অ্যাক্ট 2 তে রাখেন। তো যখন স্টেট ডিফেন্স এতগুলো আর্গুমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য 7 দিন সময় চাইলেন, সেই সময়টা কিন্তু আদালত দেননি, না দিয়ে বলেছেন সোমবারে হবে। এবং সেখানে কিন্তু স্টেট ডিফেন্স আর কোনো ফার্দার কথা বলে নাই, আর্গু করে নাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি এটা মেনে নিয়েছেন। অর্থাৎ এই যে 3টা আর্গুমেন্ট 9 দিন ধরে করলেন, তার জবাব কিন্তু উনি 3 দিনে রেডি করতে হয়েছে। এটা কতটুকু ভাইবেল আমি জানি না। সেক্ষেত্রে ওনার প্রস্তুতি, ওনার এই যে মানে আর্গুমেন্টটা সিরিয়াসলি করা, এই বিষয়ে কিন্তু আলোচনা আসবে, এগুলো আলোচনা করবে মানুষ। এই মাঝখানে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ দেখেছি আমরা যে ওই মানে এই পুরো বিচার প্রক্রিয়া তো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে একটা অংশ সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরের একটা অংশ প্রকাশ হয়েছে। সেটিতে মানে বিচারক শেখ হাসিনার আইনজীবীকে জিজ্ঞাসা করছেন, মানে বলছেন যে আপনি তো মিডিয়ার সামনে এভাবে বলেন। তখন তিনি বলছেন যে আমি আসলে এভাবে না বলে আমিও এবারও তাকে কোট করি, স্যার আমার না বলে উপায় কি? আমি যদি বলি আসামির ফাঁসি হবে, সেটা আমার জন্য খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। তখন সবাই বলবে কেমন লয়ার নিয়োগ দিয়েছে যে আসামির ফাঁসি চায়, এবং তখন একটা হাসাহাসি চলছিল আদালতের মধ্যে। মানে এটি নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অনেক ভাইরাল হয়েছে। এরকম ঘটনা আসলে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা, নাকি এটি আসলে কথোপকথন হিসেবে আমরা আসলে ছেড়ে দিতে পারি? আমি প্রথম আপনার একটি শব্দে আমার আপত্তি আছে, সেটা হলো আপনি বলছেন সরাসরি সম্প্রচার। এটাকে সরাসরি সম্প্রচার বলে না। ওখানে আদালতে 2টা পক্ষ থাকে, একটা হলো বিচারক আর একটা হলো আইনজীবী। এখানে শুধু আইনজীবীদের দেখানো হয়েছে যারা যারা উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে আমরা দেখেছি কারা কারা এসেছিলেন। এখানে বিচারকদের কোনো কিছু দেখানো হয় না। এটা সরাসরি এটা আংশিক সরাসরি সম্প্রচার বলতে হবে। তো যাই হোক, সেখানে আংশিক সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে জিনিসগুলো সামনে আসছে, সেটা হলো যে আমরা আলোচনা করি, সে ওনার কণ্ঠটা পাওয়ার কারণে আমরা কিন্তু আলোচনা করতে পারছি, নাহলে কিন্তু এই আলোচনা করার সুযোগ ছিল না। মানে আমরা দেখলাম রায়কে ঘিরে বেশ সহিংসতার আভাস ছিল, সতর্কতামূলক ব্যবস্থার জায়গা ছিল। আপনি বলছিলেন যে পুলিশ একটা মানে কিছুক্ষণ আগে বলছিলেন যে পুলিশেরও তো কিছু আইন আছে, বিচারপতিও যদি বলেন গুলি করো তুমি গুলি করতে পারবেন না, আপনি একটু আগে বলছিলেন। সেখান থেকে আমি আসলে মনে করছিলাম যে এই প্রশ্নটা করব, যে এই সহিংসতার ক্ষেত্রে সিএমপি কমিশনার এবং ডিএমপি কমিশনার বক্তব্য খুব আলোচিত হচ্ছে। সিএমপি কমিশনার বলছিলেন যে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন, আর ডিএমপি কমিশনার বলেছেন যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণ করতে হলে গুলির নির্দেশ দিয়েছেন। এবং ডিএমপি কমিশনকে জিজ্ঞাসা করলে তিনি ক্লিয়ার করেছেন যে আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। মানে এটাই কি আইন কিনা, এভাবেই করা যায় কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তাদের পক্ষে বলেছেন যে এটি আসলে সেলফ ডিফেন্সের জন্য এই বক্তব্যের ভ্যালিডিটি বা জাস্টিফাই তিনি করেছেন। দেখুন, বাংলাদেশে আমরা বলছি পরিবর্তন হয়েছে, বৈষম্য দূর করতে চাচ্ছি। শেখ হাসিনার সময় যখন এই পুলিশের গুলি, হাইকোর্টে কিন্তু রিট পিটিশন নিয়ে গেছিলেন আইনজীবীরা। সেখানে আদালত কি দিলেন সেটা না, আইনজীবীরা কিন্তু গেছিলেন, আর্গু করেছেন, মিডিয়া এসছে, আলোচনার মধ্যে এসছে। আজকে যখন পুলিশ কমিশনার কথা বললো, কোনো আইনজীবী তো কোর্টে যান না। এখন বলতে পারেন কেন যাচ্ছে না? সাহস নাই, পরিবেশ নাই আদালতে যাওয়ার জন্য। তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, আপনি সাংবাদিক, আপনি আমেরিকাতে বসে এখন কথা বলছেন, আপনি বাংলাদেশের কোনো মিডিয়ায় থাকলে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারতেন কিনা এটা সন্দেহ আমার আছে। বাংলাদেশের মিডিয়া তো সেভাবে প্রশ্ন করতে পারে না। অতএব এখানে আজকে একই কারণে, যে কারণে যদি বলা হয় যে শেখ হাসিনা ওখানে অর্ডার দিয়েছেন, মার্ডার হয়েছে, অতএব সুপারিয়র রেসপন্সিবিলিটি, তাহলে এই পুলিশ কমিশনারের তো সুপারিয়র রেসপন্সিবিলিটি আছে, তাদের মধ্যে তো একই ধরনের মামলা হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। আজকে যে রায়টা হলো, সেই রায় হওয়ার ক্ষেত্রে আমি আমার একজন আইনজীবী হিসেবে বলবো যে এই রায়ের মাধ্যমে একটি জিনিস খুব স্পষ্ট হয়েছে, সেটি আগে ছিল না স্পষ্টটা। সেটা হলো যখন ট্রাইব্যুনালের মামলাটা ছিল, তখন কিন্তু এই মামলার বৈধতা নিয়ে অথবা এখানে চলতে পারবে না,
অথবা বিচারকের অযোগ্যতা, এই সমস্ত কোনো বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ ছিল না। যদিও এর আগে এই আপনার জিয়াউল হাসানের পক্ষে তার যে আইনজীবী ছিলেন, উনি প্রাথমিক স্তরে একটা দরখাস্ত দিয়েছিলেন এই আদালতের ফরমেশন এবং এখানে বিচার চলতে পারবে কিনা, ওখানে ওই কথাটা ছিল এবং সেখানে যথার্থভাবে ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছিলেন যে এটি আমার কাছে যে ট্রাইব্যুনালের আইন, সেখানে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমি শুধু বিচার করব, অন্য কোনো বিষয় আমার এখানে দেখার সুযোগ নাই, সাংবিধানিক বিষয়ে আপনারা ওই আদালতে যেতে পারেন। এটি আজকে রায়ের একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এই প্রশ্নটা সামনে এসছে। এখন কিন্তু আপনি আলোচনা করতে পারবেন এই রায় নিয়ে, যে এই রায়ের ফরমেশনটা কি হলো, যেমন আপনার যুদ্ধ অপরাধীর জন্য কি আইনটা হয়েছিল কিনা, তাদের জন্য আইনটা হয়েছিল, এগুলো কিন্তু সাংবিধানিক আদালতে এই আলোচনা করতে পারবেন যখন আপিল বিভাগে যাবে। কারণ একটি প্রশ্ন এখানে এসছে, অনেকেই বলার চেষ্টা করছেন যে এই আদালতে বিচারটা চলতে পারে কিনা। এখানে কিন্তু স্পষ্টভাবে ওই আপনার যে গভর্নমেন্টের যে লয়ার ছিলেন স্টেট ডিফেন্সের, উনি দুটো আর্গুমেন্ট করেছিলেন। একটা কিন্তু উনি করেছিলেন যে এই আদালতে এটা বিচার হতে পারে না, কারণ এই আদালতটা যুদ্ধ অপরাধীদের জন্য তৈরি হয়েছিল। আর একটা আর্গুমেন্ট করেছিল যে ওনার যে কণ্ঠ, যেটা ভেরিফাই করে আদালত মূলত কণ্ঠের উপরে, ওনার কথাবার্তার উপরে রায়টা দিয়েছেন, সেখানে কণ্ঠের ব্যাপারে বলছিলেন যে এটা আরো একটা সংস্থা দিয়ে এটা ভেরিফাই করার দরকার ছিল, নট অনলি সিআইডি শুধু। এইটার জবাবে কিন্তু আদালত ফাইন্ডিং এ বলেছেন, দেখেন আদালত ফাইন্ডিং এ বলেছেন ওই আইনটাই পড়েছেন, প্রিএমবেল পড়েছেন, প্রিএমবেল থেকে সেকশন পর্যন্ত ওনার ক্ষমতা সবকিছু ব্যাখ্যা করে উনি বলিয়েছেন যে ওনার আর্গুমেন্টটা ঠিক না, যেহেতু এখানে কোথাও লেখা নাই যেটা যুদ্ধ অপরাধীর বিচারের জন্য। এটা অবশ্যই এই কোর্টের স্কোপও নাই বলার। তবে এখন আপনি যখন আপিল বিভাগে যাবেন, সেখানে কিন্তু আপনি প্রশ্ন তুলতে পারবেন যে এই বিচারটা কি আসলে, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে এটাকে একটা ইন্টারন্যাশনাল লিঙ্ক লাগবে, এবং অপরাধী যারা 71 সনে হয়েছিল তাদের জন্য কিনা। যদিও প্রিএমবেলে কথাটা নাই, কিন্তু যে কোনো আইন হলে সে আইনটা কিন্তু একটা বিল আকারে আসে এবং সেই বিলের উপরে কিন্তু সংসদে আলোচনা হয়। আপনি জানেন আইনের ব্যাখ্যা যখন কোর্ট দেয় তখন একটা জিনিস বলে যে ইন্টেনশন অফ দ্য ল মেকার, অর্থাৎ ল মেকাররা কি চেয়েছিল। আপনি অনেক আইনের ব্যাখ্যা জাজমেন্ট দেখবেন আপিল বিভাগে, ইন্টেনশন অফ দ্য ল মেকার, অর্থাৎ কি উদ্দেশ্যে আইনটা করা হয়েছিল সেটি, এবং আপনার এই যে প্রিএমবেল থেকে শুরু করে কি পারপাজে করা হয়েছিল, দুটি জিনিস দেখে। যেখানে লিখিত থাকে সুনির্দিষ্টভাবে বিলের মধ্যে, সেখানে তার ইন্টেনশন বলার দরকার হয় না, কারণ ওখানে বিলের মধ্যেই আছে। এখন এই সুযোগটা আসবে এপিলে গেলে যে এই আইনটা, বিলটা যেটা উত্থাপিত হয়েছিল সেটা কি 71 সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কিনা। যদি সেখানে প্রমাণ হয় যে 71 সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আইনটা করা হয়েছিল, তাহলে কিন্তু সমস্ত ট্রায়াল আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাই। আদালতে নিশ্চয়ই সে সময় আলোচনা হলে আরো আমরা বিস্তারিত বুঝবো, জানবো, কিন্তু আপনার কি মনে হয় আসলে কি এটি, আপনি বলছিলেন কথাটা খুবই শুনতে খুবই মানে ক্যাচি মনে হলো, এটা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আন্তর্জাতিক একটা লিঙ্ক থাকতে হবে, কিন্তু এই অপরাধটা অভ্যন্তরীণ অপরাধ, আমাদের দেশের ভেতরে দেশের মানুষের দ্বারা দেশের মানুষের প্রতি হয়েছে, মানে অভ্যন্তরীণ অপরাধ। তাহলে এটি কি মানে আপনার বিশ্লেষণ কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটি কি আপনার কাছে মনে হয় কি, মানে আদালত নিশ্চয়ই পরে বলবেন, আপনার কাছে কি মনে হয় এটা বিচার্য? কারণ এটা মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধের মধ্যে আসবে। জি, আপনার উত্তরটা আমি বুঝতে পেরেছি। যেহেতু আমি প্রসিকিউশন বা ডিফেন্স কোনো পক্ষে নাই, যেহেতু ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনার লিমিটেশন আছে, কাজে আমি যে কথাগুলো বলবো এটি মাথায় রেখে আমাকে বলতে হবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দীর্ঘ 16 বছর, এবং সেই দীর্ঘ 16 বছরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন লিডারশিপ সকলের সঙ্গে তার একটা ভালো পরিচয় হয়েছিল, এবং সবাই কিন্তু তাকে প্রশংসা করেছেন, পুরস্কার দিয়েছেন, সবকিছু হয়েছে। শুধুমাত্র লাস্ট স্টেজে গিয়ে যখন উনি বললেন যে সেন্ট মার্টিন কোন সাদা চামড়া আমাদেরকে দিতে বলছে, আমি দিতে রাজি না, এবং আপনার আমি হয়তো ক্ষমতায় নাও থাকতে পারি, এরকম বক্তব্য দেওয়ার পর থেকে এরপরে বছর খানেক আমেরিকার তৎকালীন যে সরকার, তাদের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে আপনার স্যাংশন থেকে শুরু করে উনিও তাদের বিরুদ্ধে সমালোচনা করা। তো শুধুমাত্র আন্তর্জাতিকভাবে আমরা একটা দেশই দেখেছি, তার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা চরম রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে কিন্তু ওই যে ডিপ স্টেট থেকে শুরু করে, যেটা নাকি প্রথম এসে হাড়ি ভাঙলেন ট্রাম্প,
প্রথম এসেই বললেন যে কত মিলিয়ন ডলার বাংলাদেশ বা সরকার পরিবর্তনের জন্য খরচ হচ্ছে, ইউএসডির ফান্ড বন্ধ করে দিলেন। এখান থেকে আমরা আসলে গোড়ার খবরটা অনেক কিছু জানতে পারলাম। এই কারণে বিশ্বব্যাপী যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, ওনার সঙ্গে সবাই একটা সম্পর্ক ছিল, এটি ইন্টারন্যাশনালি এই জন্য খুবই এটা সবাই এটা তাৎপর্যভাবে দেখছিলেন।